স্বাগত ৭১ জার্নালের সাথে আছে আমি ফারজানা রূপা। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা খবর নিয়ে আলোচনা করি, জানিয়ে দেই দিনের উল্লেখযোগ্য খবরগুলো। আর সকালে আপনাদের হাতে যে পত্রিকাগুলো যায় তা আসে আমাদের কাছে কিছুটা আগেভাগে, তার শিরোনামও থাকে আমাদের আলোচনার অংশ হিসেবে। প্রতি মুহূর্তে পৃথিবী দেশে সৃষ্টি হওয়া নানান খবরের সাথে যুক্ত মানুষদের আমরা যুক্ত করি। আপডেট হওয়া অনলাইন নিউজ পোর্টালগুলোর শিরোনামও থাকে আলোচনায়। আজ আমাদের সাথে এই সব খবর নিয়ে আলোচনার জন্য এরই মধ্যে স্টুডিওতে যোগ দিয়েছেন দৈনিক আজকালের খবরের সম্পাদক প্রণব সাহা এবং জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান। স্বাগত আপনাদের দুজনকে। এবং আরো জানিয়ে দিয়ে আমাদের সাথে যুক্ত হবেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, আইনজীবী এবং বিএনপি নেতা, এবং আরো যুক্ত হবেন মোহাম্মদ আমিনুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হবার কথা আছে। তার রাজনীতি এবং পৌরসভা নির্বাচন নিয়ে তারা কথা বলবেন। প্রণব সাহা, সবার আগে নিশ্চয়ই কথা বলতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে তার যে বক্তৃতা সেখানে তিনি অনেকবারই এই প্রসঙ্গটি এসেছে যে নানান সময়ে বিচারের প্রসঙ্গ। আজকে সুনির্দিষ্টভাবে তিনি বলেছেন যে খালেদা জিয়াকে যারা যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানানোর দায় নিতে হবে এবং যুদ্ধাপরাধী মানবতা বিরোধী অপরাধীদের পুনর্বাসিত করার মদত দেওয়ার দায় দায়িত্ব নেবে, তাতে তাকে তার বিচারের আওতায় আনা হবে। এটি কি আদৌ সম্ভব কিনা? সম্ভবত আওয়ামী লীগের বিজয় দিবসের আলোচনা আমরা যেটা কৃষিবিদ ইনস্টিটিউশন বলি, সেখান থেকে আমি একটু বক্তৃতাটা শোনার সুযোগ হয়েছে অল্প সময়। তখন আমি যেটি দেখলাম, আপনি যেটি বললেন যে এটা আদৌ সম্ভব কিনা। দেখেন, যদি সম্ভব অসম্ভবের কথা বলেন তাহলে তো যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব কিনা সেটাই তো একটি প্রশ্ন ছিল 2008-এর আগে। যুদ্ধাপরাধীরা হচ্ছে সুনির্দিষ্টভাবে ফৌজদারি অপরাধ করেছে। সেভাবে বলতেছি, ফৌজদারি অপরাধে কিন্তু অ্যাকম্প্লিসেরও একটা ব্যাপার আছে। তবে আপনি বলতেই পারেন, আমরা বলতেই পারি যে প্রথম যে কথাটি প্রধানমন্ত্রী বলেছেন, প্রথমত এটা রাজনৈতিক বক্তৃতা। ওনার প্রধান প্রতিপক্ষ বিএনপির কে ধরে উনি কথাটা বলেছেন। তবে আবার উনি যে কথাটি বলেছেন সেখানে দেখবেন উনি যতটুকু বলেছেন বক্তব্যটা এরকম যে দেশের যারা যুদ্ধাপরাধী, যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সহযোগিতা ছিল, তাদেরকে পুনর্বাসন শুরু করেছিলেন জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা, এবং ওনার স্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি বর্তমান চেয়ারপারসন। উনি তাকে ধারাবাহিকতা রক্ষা, তাদেরকে মন্ত্রী পর্যন্ত করেছিলেন। মন্ত্রী অবশ্য জিয়াউর রহমানের আমলে আব্দুল আলিম, জয়পুরের বিখ্যাত রাজাকার, উনিও মন্ত্রী সভার সদস্য হয়েছিলেন। এবং শাহজিজ, আপনারা জানেন যে শাহজিজ প্রধানমন্ত্রী হয়েছিলেন বাংলাদেশে, যিনি পাকিস্তানের পক্ষে জাতিসংঘে গিয়ে পাকিস্তানের পক্ষে ওকালতি করেছিলেন। এইটা আমরা দেখেছিলাম। যাই হোক, উনি যখন এখন মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী, উনি ওনার প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে আক্রমণ করার জন্য বক্তৃতা দিতেই পারেন, সেটা কোনো অসুবিধা নাই। আবার উনি প্রধানমন্ত্রী হিসাবে এটাও প্রমাণ করেছেন যে যুদ্ধাপরাধীদের বিচার 44 বছর পরে করে সেই বিচার রায় বাংলাদেশে কার্যকর হয়েছে। উনি আরেকটু বলেছেন যে এই যে সমর্থন পুনর্বাসনের শুধু ব্যাপার না, যখন যুদ্ধাপরাধীদের শেষ আপনি যে ফাঁসি কার্যকর হলো, তাতে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য এই যুদ্ধাপরাধের অপরাধে দায়ী হয়েছেন, অভিযুক্ত হয়েছেন, শাস্তি পেয়েছেন, সেই শাস্তি কার্যকর হয়েছে। এখন উনি আপনার প্রশ্নটা ছিল যে এটা আদৌ সম্ভব কিনা। দেখেন, বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের বিচারের রায় কার্যকর হয়েছে, ফাঁসি। আর বিএনপির প্রধান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচার সম্ভব কিনা, এটি তো রাজনৈতিক সিদ্ধান্ত একটি রাজনৈতিক সরকারের। কারণ রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নেয় সেটি বাস্তবায়ন করার জন্য তার রাজনৈতিক চাপ মোকাবেলা করতে হয়। এখন শেখ হাসিনা সেই চাপ মোকাবেলা করার ধৈর্য, মোকাবেলা করার রাজনৈতিক ক্ষমতা যদি উনি অর্জন করে, তাহলে উনি এই প্রক্রিয়া যেতে পারে। এখন বাংলাদেশের বাস্তবতায় সেটি কতদূর সম্ভব কি সম্ভব না, আপনি জানেন যেই মুহূর্তে উনি এই কথাটি বলেছেন তখন বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে 2টি অর্থ আত্মসাতের দুর্নীতির মামলা কিন্তু চলমান আছে। সেই জন্য উনি বলতে পারেন, আর কতটুকু সম্ভব এটির জন্য হয়তো একটু অপেক্ষা করতে হবে এবং সময় সেটা বলে দেবে। দায় আসলে যে আপনি যুদ্ধাপরাধীদের আপনার দলে নিয়েছেন, পুনর্বাসন করেছেন। একই প্রশ্ন ইলিয়াস খান আপনার সাথে, এটি কি শুধু রাজনৈতিক বক্তৃতা নাকি এরকম অপরাধে, যদি আমরা এটাকে অপরাধ বা দায় বলি? অপরাধ হলে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অপরাধী হবেন। আমরা জানি যে 96-এ যখন আন্দোলন হয়েছে, উনি জামাতকে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছেন। সেদিন যে নির্বাচনের তারিখ বিএনপি ঘোষণা করেছিল, ওনারা মিলে প্রতিহত করার চেষ্টা করেছেন এবং উনিও যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছেন। একসাথে আন্দোলন করা আর মন্ত্রী বানানো, তো উনি তো মন্ত্রী বানিয়েছেন। আমি বলেছি আগেও এই স্টুডিওতে যে মাওলানা নুরুল ইসলাম, তার বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ আছে রাজাকারের, তিনি ধর্ম প্রতিমন্ত্রী হয়েছিলেন। সেই প্রশ্ন যাচ্ছে না। তবে আমি মনে করি এটি ওনার রাজনৈতিক বক্তৃতা। খালেদা জিয়া নিশ্চয়ই রুটলেস মানুষ না বাংলাদেশে। তিনি 3বার প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের। আর তিনি তো ইলেকট্রাল অ্যালায়েন্স করেছেন, আমরা বারবার বলে থাকি। জামাতের সাথে তো ওনার কোনো আদর্শিক ঐক্য নাই, নির্বাচনী ঐক্য। যেমন আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও
জামাতকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সেটা কিন্তু কোনো ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোট করেছিল। ছিল না, সেটি জোট ছিল না, প্রথমে ঠিক জোট আছে, ছিল না, জোট ছিল না, অবশ্যই। জোট এখন যে থাকবে অর্থে না, এখন যে জোটের অর্থে বাইরে নির্দলীয় থেকে জোট, সেই অর্থে জোট ছিল না। জোট ছিল না, ওটা আন্দোলন একসঙ্গে করেছে, মানে একই টেবিলে সেই বসেছিল। যুগপৎ আন্দোলন তো 91 সালে যুদ্ধাপরাধী জামাত ইসলামী, প্রসঙ্গে বিএনপি এবং আওয়ামী লীগ সবার সাথে ছিল। ইলেকটোরিয়াল যে আপনার ভোটের Electoral, হ্যাঁ। রাজনীতির ঐক্য বলছেন, জি। যুদ্ধাপরাধী ইস্যুতে বিএনপির এইরকম অবস্থানের পরেও এটি কি শুধু ইলেকটোরিয়াল ঐক্য বলা যায়? বিএনপি তো বলেনি নাকি- জামাতে যাদের ফাঁসি হয়েছে, ইভেন বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্যের ফাঁসি হয়েছে, বিএনপি একটি কথা বলেছে। এই যে না বলে চুপ থাকা, এটি আসলে কি অর্থ বহন করে? না বলে চুপ থাকা তাদের সাপোর্ট করছে না। তাদের যদি ওনারা অন করতেন সিরিয়াসলি, তাহলে তো এটা প্রতিবাদ করতেন, আমার হরতাল আমার ডাকতো, দলের যেমন স্থায়ী জামাত কমিটির ডেকেছে, সদস্য বিএনপি ফাঁসি তো হয়ে ডাকেনি। যাচ্ছে, আমার কোনো কথা থাকবে না? ছিল, বাট জামাত তো হরতাল ডেকেছে, বিএনপি হরতালের সমর্থন দেয়নি, দিয়েছে হরতালের সমর্থন। সুতরাং বিএনপি যেটাকে সাপোর্ট করছে, বিচারে যে বিরোধিতা করে, তা কিন্তু না, সেটি বলার সুযোগ নেই। এখন আমাদের এখানে বাস্তবতা হচ্ছে কি, যারা আওয়ামী লীগ করবে এবং আওয়ামী লীগের ভাবাদর্শে তারাই শুধু মুক্তিযোদ্ধা। যেমন বিএনপি তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা স্বীকার করতে চায় না। মেজর জলিল, আমার বাড়ি ওনার বাড়ি এক জায়গায়, একমাত্র মুক্তিযোদ্ধা, একমাত্র সেক্টর কমান্ডার যাকে কিন্তু বীরোত্তম খেতাব দেওয়া হয়নি, সবাই পেয়েছে, কারণ তিনি আওয়ামী লীগের পক্ষে ছিলেন না শেষ পর্যন্ত, তিনি জাসদ আলাদা একটি দল করেছেন। এরকম অসংখ্য উদাহরণ আছে, রাজনীতির অনেক লোক কিন্তু এরকম খেতাব পেয়েছে। এরকম অসংখ্য উদাহরণ আছে। ইলিয়াস খান, জামাতের মতো একটি দলের সাথে যেটি প্রতিবার যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যে রায় হয়েছে আদালতের, প্রতিটি রায়ে এটি এই দলটিকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এর দলের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, এবং এই দলটি যে যুদ্ধাপরাধীর সাথে যুক্ত ছিল সেটি আদালতে একটি প্রমাণিত বিষয়, রায় যেহেতু উল্লেখ আছে। সেই দলের সাথে বিএনপির এখন যে একতা, যে সম্পর্ক, তারপরে আসলে যুদ্ধাপরাধকে বিএনপি, আমি তো বলেছি যে একতা বা সম্পর্ক না, এটা একটি রাজনৈতিক ঐক্য, এটা ভোটের ঐক্য, আর কিছু না, এর বাইরে কিছু না। জামাত এবং বিএনপির আদর্শ সম্পূর্ণ ভিন্ন। আপনি জানেন নিশ্চয়ই যে যেমন জামাতের বিরুদ্ধে এখন প্রমাণিত হয়েছে তারা যুদ্ধাপরাধী করেছে, প্রমাণিত এটা সবাই জানে বাংলাদেশে। আর বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, একটি ফোর্সের প্রধান ছিলেন। এটি কেমন একটি মানে দ্বিচারিতা বোঝা যায় না? রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। আমরা জানি যে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দীর্ঘদিন আন্দোলন করেছেন। এখন তিনি তার দলকে একটি অদ্ভুত বিরোধী দল বানিয়ে 5 জনকে মন্ত্রী বানিয়েছেন। যে স্বৈরাচারের বিরুদ্ধে তিনি 9 বছর আন্দোলন করেছেন, তাকে কিন্তু ওনারা বিশেষ দূত বানিয়েছেন। সুতরাং রাজনীতিতে এগুলো হয়ে থাকে। তবে রাজনীতি এটা হলো আমরা এটা মানতে রাজি না, কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, যেমন আবার রাজনীতির আদর্শটাই বড় ব্যাপার। ইলিয়াস খান যেটি সর্বশেষ বললেন যে HM এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান, তাকে মানে দূত করা মন্ত্রী পদমর্যাদা, আমি মনে করি এটা এই সরকারের কোনো ভালো কাজের মধ্যে পড়ে না। যদি এই সরকারের অনেক ভালো কাজ আমরা সমর্থন করব, যখন যুদ্ধাপরাধীর বিচার বিশেষ করে এবং অন্যান্য কাজ, উন্নয়নের কিছু কাজ, বিদ্যুৎ থেকে অন্যান্য ক্ষেত্রে, কিন্তু নিশ্চয়ই HM এরশাদের মতন পতিত স্বৈরাচারকে আপনি মন্ত্রী পদমর্যাদায় দূত করবেন, সেটা তো কোনোদিন গ্রহণযোগ্য হবে না। আপনি যে বিরোধী দলের কোনো অস্তিত্ব, আমরা সংসদে বিরোধী দলগত আচরণ দেখি না, তার 2 জন সদস্যকে, প্রেসিডেন্ট সদস্যকে আপনি মন্ত্রী সভার সদস্য করবেন, সেটা তো তাদের কোনো বিরোধী দলের মধ্যে হলো না। তারা ট্রেজারি বেঞ্চের লোক না, তারা অপোজিশন লোক, সেটাই পরিষ্কার না। ফলে আমরা জাতীয় পার্টির এই অবস্থানটা কখনো গ্রহণযোগ্য আমাদের কাছে নয়। এখন এটি নির্বাচন কি হয়েছে না হচ্ছে, সেটি তো আলাদা প্রশ্ন। আমি মনে করি এই সরকার যদি কিছু সমালোচনা থাকে, তার একটি বড় হলো জাতীয় পার্টিকে এরকম সুবিধা। আমি আরেকটু শেষ করি, জাতীয় পার্টিটা শুধু বলে যাই যে এইবার আওয়ামী লীগ জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে একটি নির্বাচন করেছে, তাকে দূত করেছে, সংসদে বিরোধী দলীয় মর্যাদা দিয়েছে এবং মন্ত্রিসভা সদস্য করেছেন। আবার এই জাতীয় পার্টিকে কিন্তু 2007-08 নির্বাচনের আগে বিএনপি এক যৌথ ইস্তাহার ঘোষণা করেছিল, তারা জোট করেছিল পল্টন ময়দানে, আমরা দেখেছি। রাজপথে ছিলাম, তারা আমরা 2 দলকে সমালোচনা করি। আমি আপনাদের দুজনকে থামিয়ে একটা কথা বলতে চাই। যখনই আমরা যুদ্ধাপরাধীদের সাথে, জামাতের সাথে বিএনপির জোটের কথা বলি, তখনই এই এরশাদের সাথে এই ঐক্যের প্রসঙ্গ তুলে আসলে আলোচনাটা আমরা কোন দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করি। দুটাই যদি আলাদা আলাদা আলোচনা করা হয়, সেটা কি অনেক যৌক্তিক না ইলিয়াস? ওই ব্যাপারে অবস্থান, ওই ব্যাপারে 2 দলই দায়ী, আর এটার ব্যাপারে বিএনপি দায়ী। কারণ আমি ইলিয়াসকে সমর্থন করে বলি যে জামাত ইসলামের মহাসচিব আলী হাসান মুজাহিদের ফাঁসি কার্যকর হলো, তারা এই বিচারটা ঠিক মনে করে না এবং তারা সেটার প্রতিবাদ হিসেবে একটি হরতাল ডেকেছিল। বাংলা মানুষ সেটি প্রত্যাখ্যান করেছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তার ফাঁসি হলো, সেই ব্যাপারে একটা আপনি কর্মসূচি দেওয়া দূরে থাক, একটা কোনো কথা বললেন না, তার মানে নিজের দলের নেতাকেও কোনো ফোন করলেন না, আপনি বিবৃতি দিয়েছিল এই দফায় বিবৃতি দিয়েছিল এবং সালাউদ্দিন কাদের চৌধুরীকে তারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হিসেবে বলেছে। তার মুক্তিযুদ্ধ বোধহয় সরাসরি বলেনি, বলেনি, মানে মুক্তিযুদ্ধ বলতে বাকি রেখেছে আর
মুক্তি টার্মটা আমি ভুলে গেছি। তার আরেকটি আছে, বিরুদ্ধে ডাইরেক্ট মুক্তিযুদ্ধের ইয়ে বলেনি। বিএনপির গঠনতন্ত্রে আছে যে ফৌজদারি মামলায় দণ্ডিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু ওনারা আপিল বিভাগের রিভিউ বিভাগের প্রাণভিক্ষার ফাঁসি কার্যকর হয়ে গেছে, কিন্তু দলের ওই নেতার বিরুদ্ধে ওনারা কোনো ব্যবস্থা নেয়নি এরকম একটি ফৌজদারি মামলায় ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়া সত্ত্বেও। সেটাও তো দলের জন্য একটি ব্যাপার। আমরা মুক্তিযুদ্ধের দল মনে করি, অবশ্যই বিএনপিতে অনেক মুক্তিযুদ্ধ আছে, অবশ্যই জিয়াউর রহমান সেক্টর কমান্ডার শুধু না, এসফোর্সের প্রধান ছিলেন, জেড ফোর্সের প্রধান, তিনটি এসফোর্স, জেড ফোর্স এবং কে ফোর্স, তিন ফোর্সের এক ফোর্সের প্রধান ছিলেন উনি একটি ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণা আমাদের আওয়ামী লীগের বন্ধুরা তো বলেন যে উনি প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না, সেটা আওয়ামী লীগ জবাব দিবে। আমরা বাইরে থেকে মনে করি যে উনি একটি ঘোষণায় উদ্বুলিত করেছিল মানুষকে। সেই রকম একজন মুক্তিযোদ্ধা যখন শাহজিজকে প্রধানমন্ত্রী করে, সেই রকম একজন বীর মুক্তিযোদ্ধা, মানে বীরুত্তম মুক্তিযোদ্ধা যদি আব্দুল আলিমকে মন্ত্রিসভার সদস্য করে, তাহলে তার মুক্তিযোদ্ধা বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায়, সেটি তো তার দলের লোকের প্রশ্ন করে, মানুষ তো সেই প্রশ্ন করবেই। আমরা তার মুক্তিযুদ্ধের অবদান নিয়ে তো কোনো কথা বলবো না। আমি যদি সুনির্দিষ্ট করে বলি, পৌরসভা নির্বাচনের এই ডামাডোল শুরু হবার আগেও এইখানে অনেকেই, আমি সুনির্দিষ্ট করে বলবো না, বিএনপিকে যারা হচ্ছে এই জোটকে, বিএনপি জামাত জোটকে যারা কিছুটা নরম চোখে দেখেন, তারা অনেকে এর সমালোচনা করেছেন এবং এই জোট থেকে বেরিয়ে আসার পরামর্শ বিএনপিকে দিয়েছে। কিন্তু যখনই এই পৌরসভা নির্বাচনের ডামাডোলটা শুরু হলো, তখনই এই আলোচনাটা বেশি করে আসছে যে এরশাদের সাথে যেহেতু আওয়ামী লীগের জোট, ফলে এক ধরনের জায়েজ করার আলোচনা শুরু হয়েছে। জায়েজ করার বিষয় না, যার অপরাধ তার কাছে থাকবে। আমাদের প্রধানমন্ত্রী এখন বলতেছেন এটা গণতান্ত্রিক পার্লামেন্ট, বাট এটি কিন্তু অদ্ভুত, পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। বিরোধী দলের সোকল বিরোধী দল, গৃহপালিত বিরোধী দলের 5 জন হচ্ছে মন্ত্রী, এবং যে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের ক্যাবিনেটের সদস্য 2 জন আর বাকিরা হলো মন্ত্রী পদমর্যাদায়, তো যে স্বৈরাচারের বিরুদ্ধে 2 নেত্রী দীর্ঘদিন আন্দোলন করেছেন, যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন 1986 সালের নির্বাচনে যে স্বৈরাচারের অধীনে যে নির্বাচনে যাবে জাতীয় বেঈমান, অদৃশ্য কারণে, অজানা কারণে পরের দিনে কিন্তু তিনি এবার নির্বাচনে গিয়েছেন, নির্বাচনে যাওয়ার ঘোষণা দিচ্ছে। আমার এখন স্পষ্ট মনে আছে মানিক মে এভিনিউর জনসভায়। যাই হোক, সেটি ভিন্ন প্রসঙ্গ। সুতরাং আসলে এই বিষয়টা চাপা পড়েনি। এখন সবাই পৌরসভা নির্বাচনের বিষয় নিয়ে সবাই খোঁজখবর রাখছেন, এটা নিয়ে মানুষের মধ্যে একজনের উত্তেজনা কাজ করছে, সেজন্য এই আলোচনাটা কিন্তু এখন একটু চাপা পড়ে আছে। বাট এটা চাপা পড়ে গেছে তা কিন্তু না। আর জামাত বিএনপির অ্যালায়েন্স এবং এরশাদ আওয়ামী লীগের অ্যালায়েন্স, এটি কিন্তু কি বলা যায় যে একটি দিয়ে আরেকটিকে জাস্টিফাই, যদি বিএনপি অপরাধ করে সেটা যেরকম অপরাধ, একইভাবে প্রধানমন্ত্রী এই স্বৈরাচারকে নিয়ে এখন যে তাদের মধ্যে যে সখ্যতা, সেটাও এক ধরনের অপরাধ। সুতরাং একটি অন্যায় দিয়ে আরেকটি অন্যায় কিন্তু জাস্টিফাই করা যাবে না, সেই সুযোগ নাই। তবে যুদ্ধাপরাধীর অপরাধটা অপরাধ, সেটা মামলা এবং সেটা আদালতে চলমান আছে, সেটি একটি ফৌজদারি অপরাধ এবং তার সেই অপরাধে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই অপরাধের দণ্ড বহাল রেখেছে। জাতীয় পার্টির সাথে যে সখ্য, সেই সখ্য নিয়ে কোনো আইনগত ব্যাপার নাই, সেটা কোনো মামলার মধ্যে পড়ে নাই। তবে অবশ্যই স্বৈরাচারের সঙ্গে এই সখ্যতা, এই মাখামাখি আমরা গ্রহণযোগ্য বলে মনে করি না। কারণ যারা 91 সালে মিলনের রক্ত বলেন, শহীদ তাজুলের রক্ত বলেন, নূর হোসেনের রক্ত বলেন, মিলনের রক্ত বলেন, সেই কোন রক্তই এই অ্যালায়েন্সকে সমর্থন করে না। আমাদের সাথে আরো যুক্ত হবার অপেক্ষায় আছেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, বিএনপি নেতা, এবং আওয়ামী লীগের মোহাম্মদ আমিনুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা একটা বিরতিতে যাচ্ছি এবং এই যে বিএনপি, জামাত এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি আলোচনা, সেই আলোচনায় নিশ্চয়ই আপনাদের বলবার আছে, শুনবো। বিরতি নেবার পর ফিরছি, থাকুন আপনারাও। যুদ্ধাপরাধীদের মন্ত্রী এমপি বানানোর দায়ে খালেদা জিয়ার বিচার হবে, মন্তব্য প্রধানমন্ত্রীর। মসজিদ কমিটিতে জঙ্গিবাদ ও মানবতা বিরোধী অপরাধের সমর্থক আছে কিনা খতিয়ে দেখবে পুলিশ। ঢাকা কলেজের ছাত্রদের সাথে দোকানীদের সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। আবারও স্বাগত, ধন্যবাদ সাথে থাকবার জন্য। এবং আমাদের সাথে আছেন প্রণব শাহ, ইলিয়াস খান এবং ব্যারিস্টার সরোয়ার হোসেন, মোহাম্মদ আমিনুল ইসলাম।
মোহাম্মদ আমিনুল ইসলাম, আপনি আছেন চট্টগ্রাম থেকে। আপনার কাছে জানতে চাই, রুহুল কবির রিজভী আহমেদ বিএনপি নেতা আজকে সুনির্দিষ্টভাবে অভিযোগ করেছেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে নির্বাচন কমিশন ডিসকাউন্ট রেটে নয়, একেবারে বিনা পয়সায় শাসক দলের অশুভ ইচ্ছার কাছে নির্বাচনী পরিবেশ বিক্রি করে দিয়েছে। প্রায় একই ধরনের অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনি শুনতে পাচ্ছেন? আমিনুল ইসলাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? না না, শুনতে পাচ্ছি না। আমার ধারণা আমিনুল ইসলাম আমাকে শুনতে পাচ্ছেন না। আমি এই প্রসঙ্গে যদি প্রণব সাহা আপনার কাছে আসি, নির্বাচনী পরিবেশ নিয়ে বিএনপি অভিযোগ, তার জবাব আজকে প্রধানমন্ত্রী দিয়েছেন, সেই প্রসঙ্গে আসব। কিন্তু বিএনপির এই অভিযোগ কি উড়িয়ে দেওয়ার মতো কিনা? আমি মনে করি যে উড়িয়ে দেওয়ার মতো না, তবে যদি উনি বলেছেন, রিজভী বলেছেন যেটা, সেটি খুব বেশি কতটুকু গ্রহণযোগ্য সেটা নিয়ে প্রশ্ন। তবে আমি মনে করি যে নির্বাচন কমিশন তাদের সম্পর্কে এই ধারণার সৃষ্টি করার জন্য সহায়ক কাজ করেছেন গত কিছুদিনে, বিশেষ করে নির্বাচন, এই পৌরসভা নির্বাচনকে কেন্দ্র, এবং সেটি পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা থেকে শুরু করে আইন সংশোধন পর্যন্ত যা যা হয়েছে এবং তার সঙ্গে নির্বাচন কমিশন যেভাবে চলেছে, তাতে এই অভিযোগ বিরোধী দল হিসাবে, একটি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিএনপি এই কথাটা বলতেই পারে। কিন্তু আমি মনে করি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে একই সঙ্গে বিএনপির গত কয়েকটি নির্বাচন, যেগুলো এই নির্বাচন কমিশনের অধীনেই বিএনপি করেছে, বিশেষ করে সর্বশেষ আপনি যদি দেখেন যে 28 এপ্রিলের 3টি সিটি কর্পোরেশন নির্বাচন, ঢাকার 2টি এবং চট্টগ্রামের 1টি, তার আগে 5টি সিটি কর্পোরেশন নির্বাচন, যেগুলো সবগুলোতেই বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছিল। আর নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, যেটিতে ঘোষণা দিয়েছিলেন এখান থেকে উইথড্র করার, ওখানকার প্রার্থী তৈমুর আলম খন্দকার আমাদের সাংবাদিকদের সামনে কেঁদেছিলেন যে উনি প্রত্যাহার করতে চান না। তো এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি, তবে আমি কিছুটা রিজভী সাহেব যেভাবে বলেছেন এটি একটি রাজনৈতিকভাবে এতটা হয়তো না বললেও পারতেন, তবে আমি মনে করি যে নির্বাচন কমিশনের কিছুটা দায় আছে। তারা যেভাবে আচরণ করতেছে সেটা ঠিক, মানে সবার পক্ষে সেটা মানা খুব কঠিন। আর বিরোধী রাজনৈতিক দল যারা, তারা তো এটি বলবে, কারণ এবার কিন্তু আপনি জানেন যে এরা রাজনৈতিকভাবে দল নির্বাচন হচ্ছে এবং প্রতীক কিন্তু নৌকা এবং ধানের শীষ। সারা দেশে এখন পর্যন্ত যা আমরা উত্তাপ দেখছি, তাতে কিন্তু নৌকা বনাম ধানের শীষের একটি ভোট যুদ্ধ হচ্ছে, যেটি আমাদের সর্বশেষ হয়েছিল 2008 সালের 29শে ডিসেম্বর। এইবার তার 7 বছর পরে 30শে ডিসেম্বর আবার নৌকা এবং ধানের শীষের লড়াই হচ্ছে। 234টি, আমরা ঠিক আসন বলবো না, কারণ সংসদে তো 300 আসন, আর এখানে 234টি মেয়র নির্বাচন, এবং তাদেরকে বিএনপি নমিনেশন দিয়েছে ধানের শীষ, আওয়ামী লীগ নমিনেশন দিয়ে নৌকা। প্রতিপক্ষ রাজনৈতিক দল হিসেবে বিএনপি এটাই বলতে পারে, কারণ আমি মনে করি না যে খুব শক্তভাবে নির্বাচন কমিশন কাজ করছে। বিশেষ করে রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়াটা আমিও সমালোচনা করি, যে এত বেশি প্রশাসনের লোক না নিয়ে নিজেদের নির্বাচন কমিশনের লোক আছে, তাদেরকে। আমাদের হাতে রুহুল কবির রিজভী আহমেদের বক্তব্য আছে এবং মির্জা ফখরুল ইসলামের বক্তব্যটিও আছে, আমরা শুনে নেই। ইলিয়াস খান, আপনার কাছে আসছি। নির্বাচনী পরিবেশ শাসক দলের লোকরা আতঙ্কগ্রস্ত করে তুলেছে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশনের বিশাল দায়িত্ব রয়েছে, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে কমিশন ডিসকাউন্ট রেটে নয়, একদম বিনা পয়সায় শাসক দলের অশুভ ইচ্ছার কাছে নির্বাচনী পরিবেশ বিক্রি করে দিচ্ছে। যে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা চাই, আমরা সুষ্ঠু সঠিক নির্বাচন চাই, আমরা মানুষের অধিকারগুলোকে রক্ষা করতে চাই এবং গণতান্ত্রিক পরিস্থিতির মধ্যে করতে চাই, সেটাকে প্রমাণ করবার জন্যই আমরা এই নির্বাচনে গেছি। পৌর নির্বাচনের ব্যাপারটি আপনারা অবশ্যই ইতিবাচক ভাবে নিয়ে সবাই মিলে যেন আমরা পৌর নির্বাচনে অংশগ্রহণ করতে পারি, যার যেখানে প্রভাব আছে সেইভাবে করি, তাহলে আমরা আন্দোলনটাকে আরো জোরদার করতে সক্ষম হব। মির্জা ফখরুল, আমি কথাটা আমার পক্ষে যুক্তিটা একটু দেই। সেটা হলো, আমি যেটা বলছি যে দেখবেন, আমি আজকেও বোধহয় কোন নিউজ পোর্টালে নিউজটা আছে এখন পর্যন্ত, যে সাবেক ডেপুটি স্পিকার কর্নেল অবসরপ্রাপ্ত শওকত আলী, উনি কিন্তু অভিযোগ করেছেন তার নির্বাচনী এলাকায় আরেকটি গাইবান্ধা জেলার একজন প্রার্থীর আমি একটি বক্তব্য শুনলাম লোকাল এমপির বিরুদ্ধে। ইলিয়াস খান, মির্জা ফখরুলের কথা শুনে আমি রিজভী আহমেদের বক্তব্যে উনি যে একটা আতঙ্কের কথা বলেছেন, আর আমার মনে হয় আরো একদিন স্টুডিওতে বলেছিলাম, আপনি ফেনীতে দেখুন সব কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়ে যাচ্ছেন, তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এটি কি এমনি এমনি হয়? তারপরে 8 জন বোধহয় পর্যন্ত মেয়র বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন। ভয় ভীতি দেখিয়ে ইভেন কাউন্সিলরদের বলা হচ্ছে, মেয়রদের বলা হচ্ছে, তোমরা টাকা পয়সা খরচ করবা কেন, নির্বাচনে জিততে পারবা না, মামলা করব, মারধর করব, সেন্টারে যেতে দেব। ইভেন আওয়ামী লীগের কিছু প্রার্থী, যাদেরকে আমি পরশুদিন এমপি সাহেবের কি একটা, আমি প্রথম একটি রিপোর্ট দেখেছি যে তিনি কিভাবে প্রতিপক্ষ প্রার্থীদের
তারা যাতে নির্বাচন না করতে পারে সব ধরনের ব্যবস্থা করেছে। যে এমনি সোজাভাবে রাজি হয়নি তাকে বলেছে তোমার ছেলে মেয়েদের অপহরণ করব, তোমার ভাইকে অপহরণ করবো, নানা কৌশলে। এরপরে যদি প্রার্থীদের আতঙ্ক না থাকে, বিশেষ করে বিরোধী দলের প্রার্থী যারা, বিএনপির প্রার্থী যারা, এটা তো যথাযথই তিনি বলেছেন যে আমাদের সাথে সারোয়ার হোসেন এবং আমিনুল ইসলাম আছেন এবং তারা নিশ্চয়ই আরেকটু পরিষ্কার করতে পারবেন। আমিনুল ইসলাম, সুনির্দিষ্ট অভিযোগ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে যেমনটা করেছেন বিএনপি নেতারা, একইভাবে ইলিয়াস খান বললেন যে একের পর এক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেমন করে নির্বাচিত হয়ে যাচ্ছে, এটি সম্ভব কিনা এরকম নির্বাচনে, তার মানে কি ধরনের চাপ তাদের উপর প্রয়োগ করা হচ্ছে? আসলে এটা একটা বায়বীয় অভিযোগ। এই অভিযোগের কোনো ভিত্তি নেই, কারণ আপনি খেয়াল করলে দেখবেন যখনই পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে তখন থেকেই মির্জা ফখরুল, রিজভী আহমেদ, ইভেন কি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বারবার বলে আসছেন যে এই নির্বাচন একটা অর্থহীন নির্বাচন হবে, নির্বাচনের নামে প্রহসন হবে, এই নির্বাচনে মানুষের রায়ের প্রতিফলন ঘটবে না। এই বিষয়টা একটু গভীর মনোযোগ দিয়ে দেখতে দেখা যাবে এরকমই অনেকটা শোনায় যে একটি সিদ্ধান্ত হয়েছে আগামী মাসের 30 তারিখে খেলা হবে, খেলার প্রস্তুতি চলছে, টিম গঠন হচ্ছে, এখনো রেফারি মাঠেও নামেনি, তার আগেই একটা অভিযোগ যে আওয়ামী লীগ ফাউল করে খেলা শুরু করেছে। মাঠেই যেখানে নামেনি তার আগেই যদি ফাউলের অভিযোগ করে তাহলে এই হাস্যকর অভিযোগের জবাব কিভাবে দিব? নিশ্চয়ই জবাব আছে। অভিযোগটি হাস্যকর কিনা এবং মাঠে নামার আগেই ফাউলের অভিযোগ করে ফেলেছে, আগেই পুরো ফ্রেন্ডে ফাউল করে ফেলেছে। আমিন ভাই কি বলবে এই বিষয়ে? সারোয়ার হোসেন জি, আপনাকে আমি বলবো? জি নিশ্চয়ই। জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, আমিনুল ইসলাম তিনি চিটাগংয়ে আছেন, সুন্দর কথা বলে আমরা একসাথে অনেক টকশো করেছি। তার এই মতের সাথে আমি মোটেই একমত নয় যে বায়বীয় অভিযোগ যদি হয় তাহলে 5ই জানুয়ারি নির্বাচন কি হলো, উপজেলার নির্বাচনগুলো কি হলো, এবং সর্বশেষ যে 3টি সিটি কর্পোরেশনের নির্বাচন হলো, যারা নিউ জেনারেশন, বাংলাদেশের ভোটিং সিস্টেম সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। তো যে রেফারি যার ক্যারেক্টারিস্টিক্স এমন হলো যে যারা সুষ্ঠু রেফারিং করতে পারে না, তাহলে সেখানে তো আশঙ্কা অত্যন্ত যুক্তিযুক্ত। আপনি দেখেন, বিএনপি যদি একটি মাগুরার নির্বাচনের দোষে দুষ্ট হয়ে থাকে তাহলে এরকম শত মাগুরা সৃষ্টি হয়েছে। এই মাগুরা সৃষ্টি হয়েছিল প্রথম মেজর হাফিজের ওখানে ভোলায় উপনির্বাচন দিয়া, সেখানে মেজর হাফিজের বাসায় এইরকম মারদাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে মেজর হাফিজের বাসায় একটি হাসপাতাল গঠন করতে হয়েছিল। কিন্তু সারোয়ার হোসেন, এর আগে অনেক নির্বাচনে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছে যে নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। জি দেখুন, সেগুলো তো আমরা জানি যে এরকম তো 3-4 হাজার নির্বাচনে বিএনপি যখন ক্ষমতাসীন ছিল তখন আওয়ামী লীগও হয়েছে। তখন হয়তো আওয়ামী লীগের স্ট্র্যাটেজি ছিল যে আমরা কিছু জনমত দেখি যে এই নির্বাচনটা জনমত কোন দিকে যায়। যখনই দেখলো যে জনমত তার বিপক্ষে যায়, স্পেশালি উপজেলা নির্বাচনের ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে যেটা প্রতীয়মান, তখনই তারা তাদের মাস্তানি শক্তি ব্যবহার করে জনমত কিভাবে ছিনিয়ে নিয়েছে সেটা জাতিসবাই জানে। অতএব আপনি যদি দেখেন, আমরা যদি এই নির্বাচনটাকে 2টা ফেজে আমরা বিচার করি, মানে তফসিল দেওয়ার পূর্বে এবং পরে, আমার কাছে উদাহরণ আছে। আমিন আমার ভাই, তাকে বলবো আপনি পিরিজপুর পৌরসভার নির্বাচন দেখেন, যে পরিস্থিতি এমন হয়েছে 2010-এর নির্বাচনে তারা এমনই সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, কোন প্রার্থী ফর্মই কালেক্ট করতে পারে নাই। সেম সিচুয়েশন এবার হয়েছে, একটা নাম কাগজে একটা প্রার্থী দিয়েছে এবং সেখানে একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে তার প্রার্থীতা বাছাই পর্বে অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হয়ে যাচ্ছে। অথচ যদি সঠিক ভোট হয় 10% থেকে 15% ভোট পাবে কিনা সেটা সন্দেহ আছে। আমিনুল ইসলাম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের জয়ী হওয়ার অভিযোগ, এটি আসলে কতটা আমলে নেওয়ার মতো অভিযোগ বলে মনে করেন? বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার বিধান বাংলাদেশের সংবিধানে আছে কিনা, তার আগে তার কাছে আমার এটি প্রশ্ন। যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিধান সংবিধানে না থাকে তাহলে অবশ্যই এটা একটা গুরুতর অভিযোগ। এখন আমার জানা মতে যদি সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়, এখন প্রতিদ্বন্দ্বী না থাকলে
আওয়ামী লীগ বা নির্বাচন কমিশন নির্বাচনটা ফেয়ার হচ্ছে এটা বোঝানোর জন্য জোর করে কি কাউকে দাঁড় করিয়ে দেবে? তাই যদি হতো তাহলে তো আওয়ামী লীগ ওখানে নামকাওয়াস্তে কাউকে প্রার্থী করিয়ে দিয়ে নির্বাচনের খেলা খেলতে পারতো। কিন্তু এখন বিএনপির কোন পর্যায়ে নেতাকর্মীরা মাঠে রাজি হচ্ছে না খেলতে আসতে। উল্টা যদি অভিযোগ আওয়ামী লীগের উপরে করা হয়, আসলে এই আপনি পৌরসভা নির্বাচনের শুরু থেকেই বিএনপি চেয়ারপারসন থেকে শুরু করে শীর্ষ নেতাদের কথাগুলো শুনলে একেবারে স্পষ্ট হয়ে যাবে যে এই পৌরসভা নির্বাচনকে বিতর্কিত করার জন্য তাদের মধ্যে একটা দুরভিসন্ধি ছিল। পৌরসভা নির্বাচনকে থাকুন আমিনুল ইসলাম, আবার আসবো আপনাদের কাছে। প্রণব সাহা, এর আগে যে সকল পৌরসভা নির্বাচনে, সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে, সেগুলো কি আওয়ামী লীগের কৌশলের কারণে ছাড়, নাকি আপনি বলবেন যে স্বচ্ছতার সাথে ভোট হয়েছে? 2013 সালে 2014 সালের নির্বাচনের আগে, 5 জানুয়ারি নির্বাচনের আগে 2013 সালে 5টি সিটি কর্পোরেশন ঢাকা না, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা এবং গাজীপুর, এই 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিল। তখন তারপরে বিএনপি অল্প বেশ কিছুদিন চুপচাপ ছিল, তখন আর এটা নিয়ে কথা বলেনি। কিন্তু এবার দেখেন, আর ব্যারিস্টার সারোয়ার যেটি বললেন, আমি সেটির সাথে তুলনা দিতে চাই, একটু অনেক পুরনোগত হয়ে যাবে, কিন্তু একই মাসে 2টি নির্বাচন হয়েছিল। 1994 সালের মার্চ মাসের কয়েকদিনের মধ্যে ঢাকায় সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র মোহাম্মদ হানিফ নির্বাচিত হয়েছিলেন। আর ওই মাসেই সম্ভবত, ওই মাসেই 17 মার্চের পরে ঘটনা হবে, ওই মাসেই মাগুরা উপনির্বাচন হয়েছিল। তাহলে দেখা যাচ্ছে যে তখনকার ঢাকা 10 আসনের উপনির্বাচন যদি আমরা বলি, ওইটা খুব কাছাকাছি সময়ে মেয়র এবং ঢাকা মেয়রের পরাজিত হয়েছিল, চট্টগ্রাম মেয়র পরাজিত হয়েছিল। সেজন্য কিন্তু বিএনপি, আমি মনে করি, আমি দীর্ঘদিনের যদি আপনি দেখেন নির্বাচন বা রাজনীতিতে, আমার মনে হয়েছিল যে সেই ভয় পেয়ে মাগুরা ঘটনা ঘটানো হয়েছিল বিএনপির পক্ষ থেকে, যেটি না করলেও মাগুরার তখনকার বিএনপি প্রার্থী কাজী সালিমুল হক কামাল জিততে পারত, কিন্তু যেভাবে বিএনপির এমপিরা গিয়েছে আমরা মনে করছিলাম ভয় পেয়ে এটি করছে। আর 2014 সালে জাতীয় নির্বাচনের আগে 2013 শেষ দিকে যে 5টি সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, তাতে আওয়ামী লীগ প্রার্থীরা পরাজিত হওয়ার পরে দেশবাসী মনে করেছিল পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যুক্ত হবে, বিএনপি অংশগ্রহণ করবে। তারাই 5টি বড় শহর বাংলাদেশের, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং গাজীপুরের পাশে, রাজধানীর পাশে, সেখানে বিএনপি নিশ্চয়ই প্রমাণ হয় যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমে গিয়েছিল, সরকারের প্রতি মানুষের অনাস্থা ছিল, সরকারের প্রতি মানুষের কোনো ভালোবাসা ছিল না, এই 5টি সিটি কর্পোরেশন তারা হেরে গিয়েছিল। তারই ধারাবাহিকতা বিএনপি অংশগ্রহণ করবে, বিএনপি অংশগ্রহণ করেন। কারণ কোনটা রাজনৈতিক দল কোন কৌশল হিসেবে কখন খেলবে সেটা তো তাদের বিষয়। কিন্তু আমরা যারা বাইরে, রাজনৈতিক দলের বাইরে, তারা আমরা মনে করি যে এই বিএনপির তখনকার নির্বাচনে অংশ না নেওয়াটা ভুল হয়েছিল। আমরা মনে করি এই ভুলটা যে হয়েছিল, চমৎকার বলেছেন যে 94-এ ইলেকশন যখন মেয়র হানিফ সাহেব জিতলেন, তারপর ভয় পেয়ে বিএনপি মাগুরার ঘটনা ঘটিয়েছে। একইভাবে আওয়ামী লীগ 5টি সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয়ের পর পুরো নির্বাচন ব্যবস্থায় ভেঙে ফেলেছে। পরে যত নির্বাচন বাংলাদেশে হয়েছে, ফেয়ার ইলেকশন হয়নি বাংলাদেশে। যেমন আওয়ামী লীগ করেছে বেশ খুব ভালো, কিন্তু আগে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারপরে নির্বাচন করেছে। 153 জনকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনা হয়েছে যে নির্বাচনের মধ্যে দিয়ে, মনে করি। অদ্ভুত সংসদ। এবং মির্জা ফখরুলের বক্তব্যটা যদি আপনাকে একটু মনে করিয়ে দেই, ওনার সুরটা দেখে মনে হচ্ছে না যে সেই নির্বাচনে অংশগ্রহণ না করার ভুলটা শুধরানোর জন্যই এবার পৌরসভা নির্বাচনটি করছেন, এবং তখন যে গণতন্ত্র রক্ষার দায় বোধ করলেন না, এখন কেমন করে মির্জা ফখরুলের দল সেই গণতন্ত্র রক্ষার দায় বোধ করছে? সাংবিধানিক ধারাবাহিকতা বলতে পারবেন, তখন তাদের উপলব্ধি ছিল, হয়তো সেই উপলব্ধি হয়েছে। এবং বিরোধী দল হিসেবে তিনি বলবেন না নিশ্চয়ই, যেমন এখন যে নির্বাচন কমিশন রয়েছে, তারা কি বলেছে, মন্ত্রী এবং এমপিরা যদি কোনো বিধি লঙ্ঘন করে, ওই টার্মটা জানি, তাহলে স্থানীয় যে রিটার্নিং অফিসার তারাই ব্যবস্থা নেবেন। উনি পারবেন না, উনি একটা সাংবিধানিক কর্মকর্তা বা জেলা পর্যায়ের কর্মকর্তা, তারা মন্ত্রীদের নিয়োজিত করবেন। এটি দিয়ে প্রমাণিত হয় যে এই যে নির্বাচন কমিশন ছোট জগন্নাথ, তাদের আসলে ন্যূনতম কোনো ক্ষমতা নাই। ইতিপূর্বে প্রমাণ করেছে, উপজেলা নির্বাচনে প্রমাণ করেছে, 3 সিটি কর্পোরেশন নির্বাচনে প্রমাণ করেছে, এবং আশা করি আমরা খুব দৃঢ় আশা নিয়ে থাকবো। যদি অলরেডি তারা প্রমাণ করছে, ফেনীতে যে নির্বাচন হয়েছে, যেভাবে সব দখল করে নেওয়া হচ্ছে, যদি এটি কোন শক্তিশালী নির্বাচন কমিশন হতো, আমি নিঃসন্দেহে বিশ্বাস করি এই নির্বাচন তারা বাতিল করত। আমিনুল ইসলাম বলেছেন
ইলিয়াস যেটি বললেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন নির্বাচন হওয়ার মধ্যে যদি নির্বাচনী ব্যবস্থা ভেঙে দেওয়া সর্বোচ্চ চূড়ান্ত উদাহরণ হয় 2014 সালে 5 জানুয়ারি নির্বাচন, তাহলে 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনটা কি সেই অপরাধ থেকে বিএনপি কয়েকদিনের মধ্যে পদত্যাগ করেছে, কিন্তু এই সরকার কিন্তু এখনো আঁকড়ে ধরে আছে ক্ষমতা। বাধ্য হয়েছিল স্বৈরাচারের আচরণ দিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠা। 1994 সালে মাগুরা উপনির্বাচন ঘটনার পরে যখন আমরা ধানের ক্ষেতে ব্যালট পেপার পেয়েছিলাম, সেই ব্যালট পেপারের সূত্র ধরে শেখ হাসিনার মাগুরা শহরে হরতাল ডাকাকে কেন্দ্র করে উনি শুরু করেছিলেন, শেষ করেছেন 1996 সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করে। ভালো যে ওই সময় আমরা ধানের ক্ষেত্রে ব্যালট পেপার পেয়েছিলাম, কিন্তু এই এমন ব্যবস্থা আমাদের প্রধানমন্ত্রী করেছেন ধানের ক্ষেত্রে ব্যালট পেপার পেতে হয়নি, ওগুলো আগেই সব রেডি করা ছিল। কারা কোথায় জিতবেন যে 2014 সালের 5 জানুয়ারি তথাকথিত বিতর্কিত বিএনপির ভাষায় করার পরেও এমন আন্দোলন করতে পারেন নাই সরকারের পতন, অন্যদিকে বিএনপি নিজের আন্দোলন পতন হয়েছে। সেটা সময় বলবে কার পতন হচ্ছে। যে আমরা গত 1 বছর গেল, আমরা তো চেয়েছিলাম যে ওইরকম একটি নির্বাচন যেটা প্রশ্নবোধক নির্বাচন ছিল, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির গণতন্ত্র আরো ভালো হতো। পৃথিবীর সকল স্বৈরাচারী মনে করে আমরা শেষ সরকার। বাংলাদেশে এখন যেভাবে গণতন্ত্র কি বলা যায় শেষ করে দেয়া হচ্ছে, আমার শরীর আগে না জামা আগে, এটি কিন্তু আমাকে বুঝতে হবে। আমাদের শরীর শেষ করে দেয়া হচ্ছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য যুগের পর শরীর থাকলে উলঙ্গ থাকতে পারবেন না, যুদ্ধ করেছে, লড়াই করেছে, পাকিস্তানের বিরুদ্ধে করেছে, ব্রিটিশের বিরুদ্ধে করেছে। কিন্তু বাংলাদেশে এখন যে শাসন ব্যবস্থা চলছে, এ ধরনের দুর্বৃত্তের শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষ কোনোদিন দেখেনি। আমার মনে হয় না এই অভিযোগ ঠিক হলো। আমিনুল ইসলাম, জামা আগে না শরীর আগে, কোনটি রক্ষা করবে আওয়ামী লীগ বা রক্ষা করতে পারছে কিনা? কথাগুলো বলেছেন, আমি একটা একটা করে জবাব দিতে গেলে অনেক সময় দরকার। উনি এই নির্বাচন কমিশনকে টুঁটু জগন্নাথ বলছেন, তাহলে মাগুরা নির্বাচনের পরে সাদেক সাহেব যে পালিয়ে এসেছিলেন ওইটাকে কি, এবং আদিল সাহেব যে বলেছিলেন খবর নাই রে ভাই খবর নাই, ওইটাকে কোন নির্বাচন কমিশন বলবেন? ওনার মনে রাখা উচিত, আমি এখানে নির্বাচন কমিশনের পক্ষে কথা বলতে আসিনি, আমি কথা বলতে এসেছি আওয়ামী লীগের পক্ষে। তারপরে একটা কথা বলি, স্মরণ করিয়ে দেই, ওনার মনে রাখা উচিত বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম মহামান্য রাষ্ট্রপতির আমন্ত্রণে সব দলে ডেকে নিয়ে সার্চ কমিটি গঠন করার মাধ্যমে এই নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। এবং এই নির্বাচন কমিশন ইতিমধ্যে আমার জানা মতে 3 জন আওয়ামী লীগের এমপি, 1 জন মন্ত্রীকে শোকজ করেছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার জন্য। ওনারা এগুলা কিছুই তাদের দৃষ্টিগোচর হচ্ছে না, ওনারা শুধু অহরহ বলেই যাচ্ছেন একটির পর একটি কথা। আমি এই জন্য আগেই বলেছিলাম, এদের মূল লক্ষ্যটা হচ্ছে পৌরসভা নির্বাচনকে বিতর্কিত করার জন্য একটির পর একটি অভিযোগ করে এই নির্বাচনকে বিতর্কিত করে তোলা, এটা তাদের দূরভিসন্ধি। এই জন্য আমি বলেছিলাম খেলা শুরু হবে 30 তারিখ সকাল 8টায়। আজকে যদি 17 তারিখ দিবাগত রাত, আরো 12 দিন ইলেকশনের বাকি, আগেই করে ফেলছেন এটি একটি প্রহসনী প্রতারণা। সুতরাং তাদেরকে অনুরোধ জানাবো, নির্বাচনে অংশগ্রহণ করে মানুষের রায় অপেক্ষা করা। উনি বলছেন 5ই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছেন। আমি ইলিয়াস সাহেব এবং বিএনপির নেতা ব্যারিস্টার সারওয়ার ভাইকে জানতে চাই, 1977 সালে হানা ভোটের মাধ্যমে শতকরা 105 ভোট কাস্টিং যখন হয়েছিল, তখন নির্বাচনী ব্যবস্থা কোথায় ছিল? তখন নির্বাচনী ব্যবস্থা কোথায় ছিল? সারওয়ার হোসেন কোথায় ছিল? ওটাকে কোন কমিশন বলবেন? তখন কোথায় ছিল? তখন আমি জানি না। আমিন সাহেব এই তথ্য আমি আজকে নতুন শুনলাম 105% ভোট ডিসকানেক্ট, দিস দ্য ফার্স্ট টাইম। বাকশালী সিস্টেম থেকে বের হয়ে আসার পরে দেখেন জিয়াউর রহমান গণতন্ত্রে ফেরত আসার জন্য একটি পর একটি নির্বাচন দিয়ে শেষ পর্যন্ত প্রেসিডেন্সিয়াল নির্বাচন এবং পার্লামেন্টারি নির্বাচন করেছে, এবং সেই নির্বাচন করে সে বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছে। এইটা হচ্ছে ওনার প্রশ্নের জবাব। এখন আরো একটা প্রশ্ন করছে আমিন সাহেব, আরেকটা প্রশ্ন করছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন ছিল না। আপনাকে অনুরোধ করব, এখনই আপনার কাছে যদি সংবিধানটা থাকে, আপনি সংবিধানের আর্টিকেল 11 দেখেন, যেখানে স্পষ্ট বলা হচ্ছে যে
প্রত্যেকটা নির্বাচনে ডাইরেক্ট ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন হবে। এবং এই যে পিরিজপুরের উদাহরণ আমি দিলাম, 2010 সালে এই ব্যাপারে একটি মামলা হয়েছিল। অ্যাপিলেট ডিভিশনের স্পষ্ট আদেশ আছে, বিনা নির্বাচনে কাউকে মেয়র নির্বাচন ঘোষণা করা যাবে না। এখন যেটা হয়েছে সেটা সম্পূর্ণ সেই আদেশের ব্যত্যয়। এবং আমি আপনাকে আরো বলবো, ইস্যু নিয়ে তো কোর্টে গিয়েছিলেন আপনারা যখন 153 জন নির্বাচিত হলেন 5 জানুয়ারি নির্বাচনের পর, এবং সেই আবেদন তো খারিজ হয়ে গেছে হাইকোর্ট থেকে। দেখুন, বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সেই রায়টা আমি মনে করি যে সেটা সংবিধানের 11 আর্টিকেলের অনুপূরক না। আমি আরেকটা বলতে যে স্মরণ করে দিতে যে এই নির্বাচন কমিশন আমাদের মনে আছে সার্চ কমিটির মাধ্যমে বের করা হয়েছিল। এখন মানুষ কি বলে জানেন, যে সার্চ কমিটির মাধ্যমে এমন মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন বের করেছে যারা চেহারা থেকে দাঁড়াইয়া বলে যে আমাদের মেরুদণ্ড সোজা আছে। মেরুদণ্ড যদি সোজা থাকতো তাহলে যারা সন্ত্রাসের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে সেখানে নির্বাচন বন্ধ ঘোষণা করে পুনঃ তফসিল ঘোষণা করা উচিত ছিল। সালোয়ার হোসেন, আপনি বিচার বিভাগকে স্বাধীন মনে করেন না, নির্বাচন কমিশনের মেরুদণ্ড দেখতে পান না, তাহলে আসলে কিভাবে সম্ভব এই প্রক্রিয়াটা চালিয়ে না? আমাদের দুর্ভাগ্য, 73 সাল থেকে যে নির্বাচন কলঙ্কিত নির্বাচন শুরু হয়েছে, উচিত ছিল সেই ফাউন্ডেশনটা সলিড করা। মানুষ যাকে ভোট দেয় সেই নির্বাচিত হয়ে জনগণের পক্ষে কাজ করবে। এবং রাষ্ট্রের কাজ ছিল, রাষ্ট্রের দায়িত্ব হলো, রাষ্ট্রের কনসেপ্টে হলো তাদের সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের। যে নির্বাচনে আপনাদের প্রার্থী জয়ী হচ্ছে সেটিকে আপনারা সুষ্ঠু নির্বাচন বলছেন না। আমার প্রশ্নটা আরেক জায়গায়, আমি প্রশ্নটা করে দিতে চাই। আমিন ভাইকে আমার একটু বলার আছে। সেই প্রশ্নটা হলো যে নির্বাচন কমিশনের ব্যাপারে আমারও কিছুটা আপত্তি আছে, কিন্তু আমি জানতে চাই ব্যারিস্টার সারোয়ার হোসেনের কাছে, বিএনপির একজন নেতা হিসেবে, যে এই সরকারের বিরুদ্ধে এত কথা বলার পরে, এতগুলো আপনাদের ভাষায় অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলার মতন ইলিয়াস খানের অভিযোগের পরেও 44 বছরের ব্যবস্থা ভেঙে ফেললো আওয়ামী লীগ। মিউনিসিপ্যালিটি নির্বাচনে, পৌরসভা নির্বাচনে তারা রাজনৈতিকভাবে মনোনয়নের নির্বাচন দিল, তারা দলীয় পদ্ধতিতে মনোনয়ন দিল। আপনারা কিভাবে, বিএনপি কি বিবেচনায়, কি যুক্তিতে, কি কৌশলগত কারণে বিনা বাক্যে সেই ব্যবস্থা মেনে নিয়ে এই নির্বাচনে অংশ নিলেন? গণতন্ত্র রক্ষার জন্য বলেছেন মির্জা ফখরুল। সারোয়ার হোসেন, আপনার উত্তরটি আমরা বিরতির পর নিব। আপনারাও নিশ্চয়ই শুনতে চান সেই উত্তর। থাকুন আমাদের